আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের লাস্ট ক্লাস বজ্র ও নিষ্কাশনের। আজকে আমাদের লাস্ট ক্লাস, হ্যাঁ, বজ্র ও নিষ্কাশনের। তাহলে এখানে আমাদের শুরু হলো বিক্ষোভ প্রতিস্থাপন, হ্যাঁ। তো বিক্ষোভ প্রতিস্থাপন এটা ক্ষয়ের জন্য আসে, মানে এটা সৃজনশীলের জন্য না। তো বিক্ষোভ প্রতিস্থাপনের ব্যাপারটা তো তোমরা আগে বুঝতে পারছো যে বিক্ষোভ প্রতিস্থাপনের ক্ষেত্রে দুইটা পদ্ধতি ফলো করা হয়। একটা হচ্ছে যে প্রথম কথা হলো টিস্যু ম্যাচ করছে কিনা, টিস্যু ম্যাচ করা লাগবে আর কি, অর্থাৎ তার সাথে রক্ত গ্রুপ মিললেও হবে না, ওই কিডনির যে টিস্যু সেই টিস্যুর সাথে ম্যাচ করছে কিনা এটা দেখা হয়, হ্যাঁ। তো এই টিস্যু ম্যাচ করার পরে আসলে যদিও 100% ম্যাচ করে না সাধারণত, মোটামুটি ম্যাচ করলেও এই কিডনি লাগানো যায়। তখন হচ্ছে ওষুধ খেতে হয়, সারা জীবন ওষুধ খেতে হয়, হ্যাঁ। মানে ওষুধটা কেমন, যে আমাদের যে ইমিউন সিস্টেম আছে, মানে প্রতিরক্ষা ব্যবস্থা শ্বেতকণিকা আছে, সে যেন বহিরাগত একটা কিছু যে ঢুকেছে, হ্যাঁ, তার হলো প্রতিরক্ষা শক্তিটাকে একটু নড়বড়ে করে দেওয়া হয়। ও যেন সহজেই আর কি বহিরাগত কারোর বিরুদ্ধে লড়াই করতে না পারে, এরকম নড়বড়ে করে দেওয়া হয়। এই কারণে এরকম ব্যক্তিরা একটু অসুখ বিসুখেও ভুগে বেশি, মানে প্রায় সময় তার জ্বর সর্দি টর্দি লেগে থাকে, কারণ ওই যে প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দেওয়া হয়েছে, বুঝতে পারছো, এরকম আর কি। তো তাহলে কিডনি ট্রান্সফারের ক্ষেত্রে সিস্টেম হলো, যার কিডনি নষ্ট হয়ে গেছে, মানে আর কাজ করছে না, তখন ডায়ালিসিস করা হচ্ছে। ডায়ালিসিস তো কোনো সমাধান না, তখন খোঁজা হয় যে কার টিস্যু ম্যাচ করবে, এরকম টিস্যু ম্যাচ করলে সেরকম রোগীর কাছ থেকে নেওয়া যায়। তবে ওই রোগীর যদি দুইটা কিডনি থাকে তাহলে একটা কিডনি সে দান করতে পারে, জীবিত অবস্থাও পারে, সমস্যা হবে না। অথবা সে মারা যাওয়ার আগে যদি বলে যে আমার কিডনি আমি ইয়ে করবো, দান করবো, তাহলে সেই মারা যাওয়ার কালেকশন করে রেখে দেওয়া হয় এবং তারপরে আর কি, তবে 48 ঘন্টার মধ্যে এটা আবার লাগাতে হবে। তত সময় স্যালাইন পানির মধ্যে রেখে দেওয়া হয় ওই কিডনিকে। 48 ঘন্টা পার হলে আবার হবে না আর কি, হ্যাঁ। যেমন চোখের কর্নিয়া দান করা, এটা 6 ঘন্টার মধ্যেই লাগাতে হবে, এরকম সিস্টেম আছে, হ্যাঁ। তার বেশি সময় হয়ে গেলে ওটা আর কাজ করবে না, মারা যাবে আর কি। বাইরের পরিবেশে যতই তুমি ওকে ভালোভাবে রাখো না কেন, বাইরের টেম্পারেচার সবকিছুর সাথে অ্যাডজাস্ট করতে পারে না আমাদের সেলগুলো আর কি, হ্যাঁ। তো এখন যে কিডনি নষ্ট হয়ে গেছে, এটাকে কি তুমি কেটে ফেলে দেবা, না এটাকে তুমি রাখবা, এটা নির্ভর করছে ওই কিডনি যদি অনেক বেশি মাত্রায় ইনফেকশন হয়ে থাকে, মানে অনেক ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে আছে, ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে আছে, এরকম হয়ে থাকে, তাহলে ওই কিডনি কেটে ফেলে দেওয়া হয়। আর যদি ইনফেকশন হয়ে না থাকে তাহলে ওই কিডনি ফেলে দেওয়া হয় না, কারণ শুধু শুধু ফেলে দিলে ওখানে ঘা হবে, ক্ষত হবে, ওইটা শুকানোর জন্য আবার ওষুধ দিতে হবে। তাহলে ওটা রাখা হয়, তার নিচে নতুন কিডনি কোনো একটা রেনাল ধমনির সাথে লাগাই দেওয়া হয়। এটাই হলো বৃক্ক প্রতিস্থাপনের ব্যাপার। যা বললাম এটুকুই, আর কিছু লিখতে হবে না। এবার দেখো হরমোনাল ক্রিয়া সম্পর্কে, মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণে হরমোনাল ক্রিয়া। তো এখানে একজন বৈজ্ঞানিকের নাম মনে রাখবো, ক্লড বার্নার্ড। তিনি হলো সর্বপ্রথম প্রাণীদের অন্তঃস্থ পরিবেশের ভারসাম্য রক্ষার কৌশলের উল্লেখ করেন, মানে অর্থাৎ তিনি হলো অসমো রেগুলেশনের কথাটা বলেন। অসমো রেগুলেশন মানে হলো পানি সাম্যতা নিয়ন্ত্রণ। অসমো মানে কি, অসমোটিক, অসমোসিস, অসমোসিস মানে অভিস্রবণ। তাহলে অসমো রেগুলেশন মানে হলো অভিস্রবণ নিয়ন্ত্রণ, অভিস্রবণ নিয়ন্ত্রণ এর বাংলা অর্থ। তো এখানে দেখো প্রথমে আছে, এটা আমরা আগেও আলোচনা করছি, এটা কিন্তু বানায় বানায় লিখতে পারবা, মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ। এটা সৃজনশীল, আগেও আমরা জেনেছি, আরেকবার শুনবো তাহলে এটা আরো মুখস্থ হয়ে যাবে। এখানে কিছু জ্ঞানমূলক কোশ্চেন আছে, যেমন হলো ডাইইউরেসিস কাকে বলে। ডাইইউরেসিস বিপুল পরিমাণ কম ঘন মূত্র উৎপাদন প্রক্রিয়া হলো ডাইইউরেসিস। বিপুল পরিমাণ কম ঘন, অনেক তোমার হচ্ছে পানিযুক্ত প্রস্রাব, এই জন্য কম ঘন, কম ঘন, হ্যাঁ। তাহলে ডাইইউরেসিস, ডাই বলতে দ্বিগুণ বা অনেক বেশি সংখ্যক, হ্যাঁ, এটা হলো ডাই। ইউরেসিস মানে তো জানো, ইউরিন মানে প্রস্রাব, সেখান থেকে ইউরেসিস। আর অ্যান্টি ডায়ালিসিস তার মানে কি, বিরুদ্ধে, তার মানে কম, তাই না, কম প্রস্রাব, কম প্রস্রাব হলে সেটা হলো এই। তাহলে এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বা। এখন এখানে কি কি বিষয়গুলো বলা আছে সেটা একটু বলি। যে আমরা তো এর আগে জেনেছি যে যদি আমাদের রক্তে পানির পরিমাণ কমে যায়, রক্তে যদি পানির পরিমাণ কমে যায়, তাহলে এটার খবর কোথায় যায়, আমাদের হাইপোথ্যালামাস গ্রন্থি আছে, সেইখানে তোমার হচ্ছে কিছু স্নায়ুকোষ আছে, তাই না। তো ওই স্নায়ুকোষগুলোতে টাচ লাগলে তারা বুঝতে পারে যে রক্তে পানির পরিমাণ খুব কমে গেছে, তখন তারা অ্যান্টি ডাইউরেটিক হরমোন ক্ষরণ করে, তাই না।
তো অ্যান্টিডায়াবেটিক হরমোন, যেটাকে এডিএইচ বলা হয়, সংক্ষেপে এটা লিখলেও হবে এডিএইচ, এটা ক্ষরণ করে। তো এটা ক্ষরণ করলে কি হয়, এই হরমোনটা যখন সংগ্রহক নালীতে আসে, সংগ্রহক নালী, তো আমরা তো জানি সংগ্রহক নালী কোনটা, তাই না? এরকম একটা সংগ্রহক নালী বিক্ষেপ, তাই না? এর আশপাশে আরো অনেক নিউরন আছে। তো এই নালী মানে তো আসলে এরা কোষ দিয়ে গঠিত, তাই না? নালী বলতে তো এরকম কোনো প্রাচীর না, এরা তো অসংখ্য কোষ দিয়ে গঠিত, তাই কি না? কোষ দিয়ে গঠিত। এই কোষগুলো স্বাভাবিক অবস্থায় কিন্তু এর হলো আন্তঃঝিল্লি প্রোটিন নামে যে প্রোটিনটা থাকে কোষঝিল্লিতে, হ্যাঁ, তো এই কোষে স্বাভাবিক অবস্থায় আন্তঃঝিল্লি প্রোটিন প্রাথমিক অবস্থায় থাকে না। কিন্তু যেই মাত্র অ্যান্টিডায়াবেটিক হরমোন তোমার হচ্ছে এইখানে এর মধ্যে ঢুকে যায়, এই কোষের মধ্যে ঢুকে যায়, তখন ওই কোষে যে নিউক্লিয়াস আছে, ওই নিউক্লিয়াসে তো আমরা জানি ডিএনএ আছে, আর ডিএনএ মানে সেখানে জিন আছে, ওই জিনটা উদ্দীপ্ত হয়ে ওঠে, এবং ওই জিন তখন ওই হরমোনের সাথে টাচ করলো, ওই জিন তখন উদ্দীপ্ত হয়ে গেল, হয়ে সে হলো এক ধরনের প্রোটিন তৈরি করে। জিন তো প্রোটিন তৈরি করে, তাই না? তো এই জিন যে প্রোটিন তৈরি করে, এই প্রোটিনের কেউ কেউ এনজাইম হিসেবে কাজ করে, কেউ কেউ সরাসরি প্রোটিন হিসেবে কাজ করে। তো ওরা এক ধরনের প্রোটিন তৈরি করে যেটা আন্তঃঝিল্লি প্রোটিন। তার মানে এইখানে কিছু এরকম আন্তঃঝিল্লি প্রোটিন, আন্তঃঝিল্লি প্রোটিন বলতে এরকম ধরো, এটা তো আসলে ডবল স্তর, তাই না? কোষঝিল্লি ডবল স্তর না, তো এইখানে এরকম এরকম প্রোটিন তৈরি করে দেয়। এখন এর ভিতর দিয়ে তোমার হচ্ছে সবকিছু আদান প্রদান করবে। তো এই জিনিসটা তৈরি করে দিল, তখন কি হলো, প্রসাদ তো আসলে প্রাথমিক অবস্থায় সব পানি সহই প্রসাদ এসেছে, তাই না? অ্যান্টিডায়াবেটিক হরমোনের কারণে কি হলো, এরা পানি ভেদ্য হলো, কারণ এরা হচ্ছে আন্তঃঝিল্লি প্রোটিন তৈরি করে দিয়েছে ওই কোষঝিল্লির। বুঝতে পারছো? যদি এত কথা লিখতে হবে না, এগুলো হায়ার লেভেলের কথাবার্তা, হ্যাঁ, তোমাদের বই এত কিছু নাইও, কিন্তু আপনি বোঝানোর জন্য আমি বলছি আর কি, হ্যাঁ। তো আন্তঃঝিল্লি প্রোটিন হওয়ার কারণে আন্তঃঝিল্লি প্রোটিনের ভিতরে তোমার ছিদ্র থাকে, নালী বা চ্যানেল থাকে, ওই চ্যানেল দিয়ে দেখা যায় এমনিতেই তখন এখানকার পানিগুলো ঢুকতে পারে। এই কোষে যখন ঢুকে, এই কোষের আশপাশে তো রক্তজালক থাকে, তখন আবার ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে রক্তজালকে পানিগুলো চলে যায়, পানিগুলো ব্যাপিত হয়ে যায়, ওই কোষে বেশি হলে অপর কোষে চলে যায়। তো রক্তনালীর কোষের মাধ্যমে রক্ত রসে মিশে যায়, পানিগুলো চলে গেল রক্তে। রক্তে যখনই পানি চলে যায় তখন প্রস্রাব কি অটোমেটিক ঘন হবে, তাই না? এইটাই হলো মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ, এইটুকুই হলো মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ। তাহলে আমরা বলবো যে আসলে মূলত এখানে মূত্রের ঘনত্বের কথা বললে এই অ্যান্টিডায়াবেটিক হরমোনের কথা লিখলেও হয়, হ্যাঁ। তবে আরেকটা কথা লিখলে একটু বেশি হয়, সেটা হলো যে এছাড়াও অ্যালডোস্টেরন হরমোনও মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। কিভাবে করে দেখো, অ্যালডোস্টেরন হরমোন নিয়ন্ত্রণ করে এইভাবে। অ্যালডোস্টেরন হরমোনটা হলো, আমরা জানি যে কিডনি বা বৃক্ক, এই বৃক্কের এইখানে একটা অ্যাড্রেনাল গ্রন্থি, তাই না? অ্যাড্রেনাল মানে কি, বৃক্কের উপরে, অ্যাড্রেনাল মানে বৃক্কের উপরে। তো এই বৃক্কের উপরে যে গ্রন্থি আছে, এই গ্রন্থি থেকে যেহেতু হরমোন বের হচ্ছে, তাই ওটার সাথে নাম একটু মিশ্রণ করে রাখা হয়েছে অ্যালডোস্টেরন। এই অ্যাল বলতে অ্যাড্রেনাল বোঝায় আসলে। স্টেরয়েড মানে কি, যে আমরা জানি যে ঘন, তাই না, ঘন শক্ত উপাদান। তো এই হরমোনটা লিপিড জাতীয় হয়, হ্যাঁ, এই হরমোনটা লিপিড জাতীয় হয়, তাই ঘন ধরনের শক্ত ধরনের এক ধরনের হরমোন, যেটা অ্যাড্রেনাল থেকে বের হয়, তাই এর নাম অ্যালডোস্টেরন। এর নাম কি, অ্যালডোস্টেরন। তো এই অ্যালডোস্টেরন হরমোনও যে কাজটা করতে পারে সেটা হলো, অ্যালডোস্টেরন হরমোন যে কাজটা করে সেটা হলো, এই যে পানির মধ্যে, প্রস্রাবের পানির মধ্যে অনেক কিন্তু লবণও চলে যায়, আমাদের রক্ত থেকে যখন পানি বের হয় কিছু লবণও বের হয়ে যায়, আমরা তো এমনিতে লবণ খাই, তরকারিতে অনেক লবণ বের হয়ে যায়। অ্যালডোস্টেরন হরমোন যে কাজটা করতে পারে, ও লবণগুলো শোষণ করে নিতে পারে, হ্যাঁ। লবণগুলো যখন এই কোষগুলোর মধ্যে লবণগুলো শোষণ করে নেবে, তখন তো আমরা জানি এইখানে কিন্তু ঘনত্ব যদি কমে যায়, তাই না, পানিতে লবণের ঘনত্ব কমে গেছে, তাহলে বেশি উদ্দীপ্ত হবে না পানি আসাটা, কারণ অভিস্রবণ নিয়ম কি, কম ঘনত্বের দিকে বেশি ঘনত্বের দিকে যায়। তাহলে অ্যালডোস্টেরন হরমোন এইভাবে যে ঘনত্বটা, মানে লবণগুলা শোষণের মাধ্যমে, সোডিয়াম আয়ন শোষণের মাধ্যমে কোষে, সংগ্রহক নালীর কোষে এর পরিমাণ বাড়িয়ে দেয়, লবণের পরিমাণ বাড়িয়ে দেয়। তখনও কিন্তু যে আন্তঃঝিল্লি প্রোটিন ছাড়া এমনিতেই আর কি পানি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে পানিগুলো সংগ্রহক নালীর থেকে আবার রক্তজালকে চলে যেতে হবে, রক্তজালকে আবার লবণের আয়নটা চলে যায়, তখন হচ্ছে
লবণ ঘন হওয়ার কারণে পানি তখন অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমেও চলে যেতে পারে। তাহলে অ্যালডোস্টেরন আর অ্যান্টিডাইরেটিক হরমোন এই দুটাই কিন্তু ঘনত্ব নিয়ন্ত্রণ করে। বলো অপশন বুঝতে পারলাম? তাহলে বানায় লেখা যাবে না? তাহলে দুইটা হরমোনের নাম লাগে, বাকি তো বানায় লেখা যাবে। এটা তো মুখস্থ করার কিছুই নাই, কিছু আছে? তো এমন ভাবে মানে শিখতে হবে যাতে তোমাকে মুখস্থ করতে না হয়, তুমি যেন বানায় লিখতে পারো, তাই কি না? তাহলে তোমার সার্থকতা। কফি চা লিকুইড হওয়ার কারণে কি ইউরিন বাড়ে না? এটার কি কোনো কারণ আছে এগুলো খাইলে? হ্যাঁ, মানে কিছু কিছু উপাদান থাকে ব্যাপনটা বেশি হয় রক্তের ভিতর থেকে, যে পানি যাওয়ার ব্যাপনটা বেড়ে যায় রক্তে, ওই জিনিসগুলা ঘনত্ব করে ফেলে রক্ত কিছুটা। হ্যাঁ, তখন হলো যেমন মিষ্টি টিষ্টি খেলেও তোমার ইয়ে হয়, ক্যাফাইনও এই কাজটা করে। এরপরে দেখো আরেকটা সৃজনশীল, এটাও বানায় লেখা, পরেরটাও কিন্তু বানায় লেখা, প্রায় এক। এখন দেখো রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ, ওইটা কিন্তু উপরে যেটা বলা হলো রক্তের ঘনত্ব আর এটা প্রায় একই। এখানে দেখো সোডিয়ামের মাত্রা ওই যে অ্যালডোস্টেরন হরমোনের কাজ। তবে এখানে যে কথাটা বলা হচ্ছে সেটা আমি একটু বলি, বই যেটা আছে মনোযোগ দিয়ে খালি শুনো, তাহলে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। সেটা হলো যে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে অবশ্যই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যালডোস্টেরন আসবে, তাই না? এই অ্যালডোস্টেরনটা সংগ্রহকারীতে যখনই আসবে তখন ওই হরমোনের প্রভাবে কি হবে, যে পটাশিয়াম সোডিয়াম পাম্পকে ত্বরান্বিত করবে। পটাশিয়াম সোডিয়াম পাম্পকে ত্বরান্বিত করা মানে কি, যে একটা বিভব পার্থক্য থাকে, তো সেটা কি হয় এই সংগ্রহকারীর কোষগুলা করবে কি, পটাশিয়াম আয়নকে এর মধ্যে দিয়ে দেবে, পটাশিয়াম আয়নকে ওর মধ্যে দিয়ে দেবে। হ্যাঁ, দুইটা পটাশিয়াম আয়নকে দিবে আর তিনটা সোডিয়াম আয়নকে নিয়ে নেবে। এই জন্য বলছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। অ্যালডোস্টেরন হরমোন সোডিয়াম পটাশিয়াম বা পটাশিয়াম সোডিয়াম পাম্পকে ত্বরান্বিত করে, এইভাবে ত্বরান্বিত করে। সেই পটাশিয়ামকে সমন্বয়িকার কোষের মধ্যে পটাশিয়াম থাকে কিছু অতিরিক্ত, হ্যাঁ, ওই পটাশিয়াম দুইটা দিবে, তিনটা নিয়ে নিবে। এটা হলো সোডিয়াম পটাশিয়াম পাম্প। হ্যাঁ, পাম্প কেন, এখানে এটিপি খরচ হয়, একা একা হয় না, এটা অবিশ্রাবণ বা ব্যাপন না। তাহলে এটা এটিপি খরচ করতে পারে, এটিপি ভাঙে, ওই ভাঙার কারণে তোমার হচ্ছে দুইটা পটাশিয়াম চলে যাবে, তিনটা সোডিয়াম চলে যাবে। এই জন্য এটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। আচ্ছা, আরেকটা কি, যে রক্তে যেহেতু সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করা, তো সোডিয়াম পটাশিয়াম পাম্পস এটার অ্যালডোস্টেরন হরমোন আসার ক্ষেত্রে আরেকটা কথা বলা হয়েছে, যেটা এর আগে একবার বলছিলাম, যে অ্যানজিওটেনসিনোজেন, তাই না? অ্যানজিওটেনসিনোজেন এটা কিন্তু নিষ্ক্রিয়, তাই না? এটা একটা নিষ্ক্রিয় হরমোন যেটা যকৃৎ থেকে আসে। এই কিন্তু স্বাভাবিক অবস্থায় রক্তের মধ্যে ঘুরে বেড়াবে, ঘোরাঘুরি করবে স্বাভাবিক অবস্থায়। মানে কিভাবে ঘোরাঘুরি করবে, এরা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বলে এরকম ভাবে শিকল তৈরি করে থাকবে, মানে যার জন্য এর কোনো প্রান্ত থাকবে না, কাজে কারোর সাথে বিটা কিছু করবে না। হ্যাঁ, কিন্তু আমরা জানি নিউট্রনে জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স, মনে আছে এটা কোথায় কোথায় বলো দেখি? পাশে। হ্যাঁ, এই জন্য নাম হচ্ছে, বাংলাটা কি দেখি মনে আছে কিনা বলো, মেহেদি বলো প্রথমে, বাংলা কি? জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স এর বাংলা কি? হ্যাঁ, দেখি বলো, শরীফ বলো, মনে নাই? ইব্রাহিম মনে দেখি বলো, মিথিলা বলো, মিথিলা যদি না পারো তাহলে মিথি বলো। জাক্সটা মানে পাশের গ্লোমেরুলার, মানে গ্লোমেরুলাসের পাশের কোষগুলা। হ্যাঁ, আর গ্লোমেরুলাসের বাংলা কি সেটা বলো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, সুতার পুতলি, গ্লোমেরুলাস সুতার পুতলি, সুতার পুতলির পাশে থাকা কিছু কোষ গুচ্ছ, তাই না, যাদের বলে যে জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স। অনেকগুলো কোষ থাকে, বিভিন্ন রকমের কোষ থাকে, তাই কমপ্লেক্স। সেখান থেকে রেনিন এনজাইম ক্ষরণ হয়। ওই রেনিন এনজাইম কি করতেছে, রেনিন এনজাইমই মূলত তোমার এই যে রেনিন এনজাইম কি করে, এখানকার বন্ড ভেঙে দেয়, বুঝছো? ভেঙে গেলে তখন তার এরকম থাকবে না, তখন প্রান্ত, দুইটা প্রান্ত হয়ে গেছে না, এখন কারোর সাথে বিক্রিয়া করতে পারবে সে, যেহেতু ইয়া হয়ে গেছে, তাই না? তো এই কিন্তু আসলে মূলত এই অ্যানজিওটেনসিনোজেন, এই রেনিন এনজাইম কি বানায় ফেললো, রেনিন এনজাইম এটা কিন্তু অ্যানজিওটেনসিন করে ফেললো, অ্যানজিওটেনসিন
অ্যাঞ্জিওটেনসিন করে ফেলেছে, মানে এখন তো সে কাজ করবে। এখন আগে তো করছিল না, কারণ আগে তো দলা পাকানো ছিল, এখন প্রান্ত দুই প্রান্ত বের হয়ে গেছে না, এখন তো কাজ করবে, তাই কি না? এ মূলত আসলে এইবার এ হচ্ছে অ্যালডোস্টেরন হরমোনকে উদ্দীপ্ত করে। তখন অ্যালডোস্টেরন হরমোন আসবে। যদি আরো অনেক কথাবার্তা আছে, এটা হায়ার লেভেলের কথাবার্তা, এটা তোমাদের দরকার নাই, তোমাদের বই যেটি আছে ওটা লিখলে হবে। এখন এই অ্যালডোস্টেরনকে উদ্দীপ্ত করলে অ্যালডোস্টেরন হরমোন এসে সোডিয়াম পটাশিয়াম পাম্পকে ত্বরান্বিত করবে। তখন সোডিয়াম যেভাবে আসে বললাম এইভাবে আসলো, সেই কথাই কিন্তু এখানে বলা আছে, এর থেকে বেশি কিছু নাই, পারা যাবে না? তাহলে এটাও সৃজনশীল হিসেবে বাংলা লিখবা। এরপরে দেখো রক্তের পিএইচ নিয়ন্ত্রণ, এটা আসে না সাধারণত, তারপর আমরা পড়ে রাখবো একটু হালকা পাতলা। রক্তের পিএইচ নিয়ন্ত্রণ এটা তোমাদের রসায়নেও আছে, রসায়নেও এতে আছে। এখন ফার্স্ট পার্টে নাই না সেকেন্ড পার্টে আছে জানি না, সেকেন্ড পার্টে আছে, ফার্স্ট পার্টে আছে মনে হয়, হ্যাঁ। তো ওটা লিখলেও হবে, এখানে এটা লিখলেও হবে, একই। তো এখন রক্তের পিএইচ এর ক্ষেত্রে আমরা তো জানি রক্তের পিএইচ হলো, এটা পরীক্ষা আসে অনেক সময়, রক্তের পিএইচ কত, এটা হলো সাধারণ সিস্টেম, তাই না? এই তো রক্তের পিএইচ সবসময় ক্ষারীয়, তাই না? ক্ষারীয় না, হ্যাঁ। তো এখন হিসাবে কিন্তু আমাদের ক্ষারীয় তো হওয়া উচিত না, হিসাবে আমাদের হওয়া উচিত কি, যে অম্লীয়ই। কারণ এই জন্য হওয়া উচিত অম্লীয়, যে এক হিসাবে আবার, কারণ আমাদের কিন্তু প্রতিনিয়ত তোমার হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে না কোষগুলোতে, আর কার্বন ডাই অক্সাইড পানির সাথে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করছে না। তো কার্বনিক অ্যাসিড যখন তৈরি করে তখন তো কার্বনিক অ্যাসিড তো খুবই শিথিলযোগ্য, তাই না? এ তো বারবার ভেঙে যায়, হাইড্রোজেন আয়ন বাইকার্বন ডাই। তাহলে আমরা তো জানি যত প্রোটন তৈরি হবে তত পিএইচ কমবে, তত পিএইচ কমবে না, তত পিএইচ কমবে। কিন্তু আমরা কমতে দেখি না কেন? তো সেটাই বলছে, যে উপাদানগুলা রক্তের পিএইচ কে ঠিক রাখে, নিয়ন্ত্রণ রাখে, তাকে বাফার বলা হয়, তাকে বাফার বলা হয় যে উপাদানগুলো। তো এখানে তোমার হলো এই উপাদানগুলো আসলে বাফার দ্রবণ হিসেবে কাজ করে, যেমন বাইকার্বনেট আয়ন বা বিভিন্ন ধরনের অ্যামোনিয়াম বেস, মানে অ্যামোনিয়াম ক্ষার, এরা হলো বাফার হিসেবে কাজ করে। তো কিভাবে বাফার হিসেবে কাজ করে, যে যখনই তোমার হচ্ছে এই প্রোটন যখন বেশি বেশি তৈরি হয়ে যেতে লাগে, তাহলে তো পিএইচ বাড়তে শুরু করবে, তখনই সাথে সাথে কি হয়, যে এর সাথে সাথে আবার এর সাথে বিক্রিয়া ঘটে, খুলে গেলেই এই কারো না কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলে। তাহলে কি হয়, যে তখন যত প্রোটন বের হচ্ছে বারবার খালি ভাঙছে, আবার ওর সাথে সাথে তৈরি হয়ে যাচ্ছে, বুঝা গেল কি? তো এখন এটাকে কমানোর জন্য কিন্তু, এই জিনিসটাকে কমানোর জন্য বারবার কিন্তু প্রস্রাবের মধ্যে প্রোটনকে নিয়ে যাওয়া হচ্ছে, বুঝছো? এবং কিছু যখন প্রোটন আসছে তখন কিছু ঋণাত্মক আয়ন আবার রক্তে ঢুকছে, ঠিক আছে? তো তাহলে দেখা যাচ্ছে প্রোটনকে যদি আমি বারবার সরাইও ফেলি, তাহলে কিন্তু পিএইচ বাড়ার কোনো সুযোগ থাকছে না, তাই কি না? বারবার যদি আমি সরাই ফেলি তাহলে কি আর পিএইচ বাড়বে? বাড়বে না। তো এখানে লাস্টেই একটা কথা বলা আছে, যে দেখো লাস্টে যে 1 আর 2 তার উপরে বলা আছে রক্তে বাইকার্বনেট আয়ন ও ফসফেট বাফার অতিরিক্ত হাইড্রোজেন প্রতিরোধে সাহায্য করে। এই কারণে রক্তের পিএইচ কমে না। প্লাজমায় স্বাভাবিক পিএইচ যেন পরিবর্তন না ঘটে সেই উদ্দেশ্যে নেফ্রনের নিকটবর্তী দূরবর্তী প্যাথোনালী নিম্নোক্ত কাজ করে। কি কাজ করে? এই যে বলছে, রক্ত অতি অ্যাসিডিক হতে শুরু করলে দূরবর্তী নালিকা ও সংকর নালিকার কোষগুলোর সাহায্যে রক্ত থেকে প্রোটন সক্রিয় পরিবহনের মাধ্যমে নালিকায় পরিবহিত হয়। ওই যে হাইড্রোজেন কি করলো, নালিকার মধ্যে নিয়ে নিল, মানে ওই যে ডিস্টাল প্যাথোনা নালী ওর মধ্যে নিয়ে নিচ্ছে, হ্যাঁ, বা সংকর নালিকার মধ্যে নিয়ে নিচ্ছে, মানে কি রক্ত থেকে নিয়ে নিচ্ছে। তাহলে প্রোটন যদি নিয়ে নিতে থাকে তাহলে পিএইচ বাড়বে? বাড়বে না তো, কারণ ওই থাকলে তো বাড়বে, আমি তো নিয়ে নিচ্ছি, তাহলে আর বাড়বে কি করে, তাই না? তাই বলছে। এখন বলছে যদি এমন হয় কার্বন ডাই অক্সাইড যদি হাইড্রোজেনের উৎস হয়ে থাকে, মানে কার্বন ডাই অক্সাইডের কারণেই হাইড্রোজেন আয়ন হচ্ছে, মানে কেন? কার্বন ডাই অক্সাইড যেহেতু কার্বনিক অ্যাসিড তৈরি করছে, আর কার্বনিক অ্যাসিড শিথিল যৌগ, বারবার প্রোটন আর বাইকার্বনেট হচ্ছে না, এটা যদি হয়ে থাকে তাহলে এই কাজটা হয়। তাহলে হাইড্রোজেন আয়ন সংযোগ নালিকাতে অথবা ডিস্টাল প্যাথোনা নালিকাতে বারবার চলে যেতে শুরু করবে, যাতে করে কোনোভাবেই পিএইচ যেন কমে না যায়, হ্যাঁ। তো তাই বলছে হয়ে থাকে তাহলে বাইকার্বনেট আয়ন উৎপন্ন হয়ে ব্যাপন প্রক্রিয়ায় রক্তে ফেরত যাবে। কারণ হলো দুটাকেই চলে যেতে হবে, ওরা থাকলেই ঝামেলা হবে। কারণ যখনই এরা হচ্ছে একসাথে থাকবে, কোনো এক জায়গায় প্রোটন যেই মাত্র হবে, এই যদি থেকে যায় আবার এর সাথে যুক্ত হয়ে যাবে,
তো আবার যুক্ত হয়ে গেলে তখন হচ্ছে দেখা যাচ্ছে আবার শিথিলযোগ্য হয়ে আবার প্রোটন বেড়ে যাবে। তাহলে দুটাই সরায় নেওয়া ভালো, ক্ষতিকর জিনিসগুলো সরায় নেওয়া ভালো আর কি। তো তাহলে এখন বলা হচ্ছে যে ব্যবহার প্রক্রিয়া ফেরত যাবে, পিএইচ বেড়ে গেলে উল্টা ঘটনা ঘটবে। পিএইচ বেড়ে গেলে ক্ষারীয় উপাদানগুলো তখন ট্রান্সফার করবে। পিএইচ কমে গেলে এছাড়াও অ্যামোনিয়াম বেস ক্ষারগুলা পিএইচ যদি কমে যায় তাহলে ক্ষার যদি আসে তাহলে অটোমেটিকলি পিএইচ তখন আর কমতে পারবে না, তাই না? এটা বলছে। তাহলে ক্ষার সৃষ্টি হয় অ্যামোনিয়াম, এটা অ্যামোনিয়াম লবণ হিসাবে বের হয়ে যাবে। তাহলে ক্ষারও বাড়বে না, তোমার হচ্ছে আবার অ্যাসিড অম্লীয় হবে না, কারণ এই জন্য কিছু বাফার উপাদান আছে, এই কথাই এখানে বলা হচ্ছে। বুঝতে পারছো? এই আর আবার কখনো কখনো এমন ঘটনাও ঘটে যে দেখা যাচ্ছে প্রোটন ধরো ডিস্টাল প্যাথোনা নালীর মধ্যে ঢুকে গেছে, এখানে ধরো ডিস্টাল প্যাথোনা নালী আছে, প্রোটনের মধ্যে ঢুকে গেছে মানে ইয়ে করার জন্য। হ্যাঁ, তো এখন হচ্ছে যে বিভব পার্থক্য যদি হয় তাহলে তোমার হচ্ছে এখানকার বাইকার্বনেট অনেক সময় আসে, এই বাইকার্বনেট আয়ন আবার রক্তে ফেরত চলে যেতে পারে। রক্তে তো ফেরত চলে গেছে, তখন আবার তো দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে, তখন অনেক সময় এরা কার্বনিক অ্যাসিড তৈরি করে বসে থাকে, যাতে করে যেই মাত্র বাড়তে যায় তখন ও কার্বনিক অ্যাসিড তৈরি করে ফেলে। কার্বনিক অ্যাসিড তৈরি করে ফেলে পিএইচ আর বাড়লো না। বুঝতে পারছো? এইরকম ভাবে পিএইচ বাড়তে দেওয়া হয় না, এটা বলা হচ্ছে। ঠিক আছে? তাহলে পরীক্ষা না দিলে অবশ্য মানে ইয়ে না, মানে পরীক্ষা দিলেই সার্থকতা, কারণ পরীক্ষা দিলে তোমার পড়াটা ভালো হয়, তাই না? পরীক্ষা না দিলে তো এটা এখন ঈদের আগে যদি দিতে না চাও তাহলে ঈদের পরে দিও, তাই কি না? ও আচ্ছা, তোমাদের হচ্ছে যে অ্যাকচুয়ালি বলো তো যে কবে কি মানে কবে থেকে কি আর কি অন্যান্য প্রাইভেটের কি অবস্থা? অন্য প্রাইভেট সম্পর্কে জানো কি? ইব্রাহিম বলো তো তোমার কোন প্রাইভেট কবে ছুটি দিচ্ছে? এখনো বলেনি আসলে। এখনো বলেনি। ও এখনো এই বিষয়ে বলেনি। এরকম 1 তারিখ তোমার কবে? আমাদের কেমিস্ট্রি বুধবারে করেছে আমি যে কালকে করেছি দিবি কি তো স্যার হ্যাঁ 3-4 তারিখ তাহলে অনেক আগে তো। আর তোমার জানো মিথিলা জানো তোমার কি বলছে? না, আমাদের বাংলা কালকে ছুটি দিবে, বাকিগুলো জানি না। বাংলা অনেক তাড়াতাড়ি ছুটি দিচ্ছে তো, তোমার জানো? না স্যার আচ্ছা আচ্ছা, বৃহস্পতিবার আমরা সিদ্ধান্ত নিব। হ্যাঁ, মানে শুক্রবারে ঈদ হচ্ছে, বৃহস্পতিবার আমরা সিদ্ধান্ত নিব। শুক্রবার, এই শুক্রবারে তো আর না, হ্যাঁ মানে এর পরের শুক্রবারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা বৃহস্পতিবারে সিদ্ধান্ত নিব কবে আমরা, তাই কি না? কারণ দেখতে এখনো তো সময় আছে। আর যদি এটা শোনা যায় যে অন্য প্রাইভেট গুলো তোমাদের হচ্ছে যে ছুটি দিয়ে দিচ্ছে, তাহলে ছুটি দিব। আর যদি অন্য থাকে তাহলে আরেকদিন করো। না স্যার 3 তারিখের আগে মনে হয় না কোনো কিছু ছুটি। না ওদের দিচ্ছে বলছে। আমাদের এই শনিবারে ক্লাসগুলো শনিবারে এসেছে। আচ্ছা, আজকে কি 7 অধ্যায় পড়াবো না থাকবে আজকে? আচ্ছা তাহলে থাক, তাহলে নতুন অধ্যায় আমরা আগামী দিন থেকে নতুন শুরু করবো, 7 অধ্যায় শুরু করবো। তাহলে আজকে এখানে শেষ করব। স্যার একটু সব কম হলে না এগুলো আমরা ছন্দের মাধ্যমে